এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার।
এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আজকে আমাদের আলোচনার বিষয় ধানের রোগ, আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন উত্তম কুমার রায়চৌধুরী, প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আজকে এই যে আমাদের বিশেষ একটা বিষয়, ধানের রোগ, আর বিশেষ করে আমাদের যে কৃষক বন্ধুরা আছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ভীষণভাবে সমস্যায় থাকেন, সমস্যায় পড়েন। তো আপনি যদি শুরুতে একটু বলেন যে ধানের যে বিভিন্ন ধরনের রোগ হয় শুনেছি, সেগুলো কেন হয়? হ্যাঁ, সেটা প্রথমে আমাদের জানা দরকার, এই কারণ রোগ ব্যাপারটা সম্বন্ধে সম্যক ধারণা না থাকলে আমরা কিন্তু পরবর্তী স্টেপ নিতে পারবো না। সেক্ষেত্রে জানতে হবে যে রোগটা কেন হয়, রোগটা ব্যাপারটা কি। একটা সুস্থ সবল গাছ যখন তার চেহারাটা আস্তে আস্তে দুর্বল দেখাবে, সেক্ষেত্রে আমরা বুঝবো কিছু কারণে ওটা হয়েছে, হয় রোগ, না হলে পোকার আক্রমণেও হতে পারে। এই যে দুর্বল বলছেন, মানে কিরকম ধরনের হতে পারে? এরকম সেগুলোই আমরা কি রোগ তার উপরে আলোচনা করে আমরা এক একটা লক্ষণ বুঝে কিন্তু আমরা বলতে পারবো। বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম তার লক্ষণ এবং সেই অনুযায়ী তারা দুর্বল হয়। একটা রোগ হতে গেলে কিন্তু 3টে উপাদান দরকার।
মানে গাছের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য, শুধু গাছ না, সকল প্রাণীকুলেই তাই। তিনটের মধ্যে সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো পরিবেশ। মানে যখন বাসা বাঁধবে আর কি, সেখানে তার উপযুক্ত পরিবেশটাও দেখে নেবে। পরিবেশটা অবশ্যই দেখবে, হুম, যেমন টেম্পারেচার মানে তাপমাত্রা, আর্দ্রতা, এসব বিভিন্ন রকম উপর উপাদান থাকে, কারণ থাকে। নির্ভর করে। হ্যাঁ, ইয়া। এবার এর জন্য আমাদের দেখতে হবে কতগুলো রোগ, যেটা বললাম যে প্রথমেই যে অনেক রোগ হয় ধানের, হুম, সব গাছেরই হয়, ধানেরও হয়, 50-60 রকমের রোগ হয়, আচ্ছা, এত রকম। এত রকমের। সেখানে আমরা পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে হুম হুম, যে কটা রোগের ফলে আমরা ফলনে মার খাই, ধানের যে প্রোডাকশন সেই ফলনে আমরা মার খাই, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। হুম হুম, তার প্রধান হলো তিনটে, এবং আরও দু একটা আছে যেগুলো আগে আমরা রোগ ভাবতাম না, মানে এত কম হতো হুম হুম, যেটাকে রোগে ধরি না। রোগ আমরা কখন ধরি, যে একটা অর্থনৈতিক ক্ষতির দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে ঠিক। আমরা রোগ বলি। তো প্রথম মারাত্মক রোগ যেটা সারা পৃথিবীতে মারাত্মক, সেটা হলো ঝলসা, বা আচ্ছা, ইংরেজিতে ব্লাস্ট বলে। তো খুব এই বেশি হয় এই রোগটা, তাই তো? বেশি শুধু না, মারাত্মক হয়। এর ফলে ফলন প্রায় অর্ধেক হয়ে যেতে পারে। আমার যেখানে 10 মণ পাওয়ার কথা, সেখানে 4 মণ 5 মণ পাচ্ছি, যদি এই রোগের আক্রমণ প্রকোপ হয়, পরিবেশ অনুকূল থাকে জীবাণু। হুম হুম, সেই জন্য আমাদের সেক্ষেত্রে নজর রাখতে হয়। এই যে এই রোগটা, এটা একটা ছত্রাকজনিত রোগ। হুম হুম, এটা ধানের পাতার ওপরে বসতে পারে, গাছেও বসে। আচ্ছা, এই যে জীবাণু, যেটা আমরা চোখে দেখি না, যেটা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায়, হুম, সেই জীবাণুর একটা স্পোর বা বংশের একটা যেটা আক্রমণ করে, সেই জীবাণুটা আর কি, সেই ঝলসা রোগ। জীবাণুটা, ঝলসা রোগের যে জীবাণুটা, হুম, এটারও একটা নাম আছে, ম্যাগনা পোর্থে বলে। আচ্ছা, এই জীবাণুটা কি করে, পাতায় গিয়ে বসলো। তো এরা কি করে, এরা কিন্তু ওই ধান গাছেই আক্রমণ করবে, শুধুমাত্র ধান শুধুমাত্র। গাছ। ওদের যে কোষ আছে, সেল, হুম ধান গাছের যে কোষ বা সেল, এই জীবাণুরও সেল আছে, হুম হুম, কোষ আছে, এরা কিন্তু যেহেতু খাদ্য শৃঙ্খল বজায় রাখে, এরা ওই পাতায় হোক কাণ্ডে হোক ওইখানে গিয়ে বসে আগে পরিবেশ দেখে নেবে, যে আর্দ্রতা কতটা আছে, হুম হুম, জল আছে কিনা, টেম্পারেচার আছে কিনা, 30 ডিগ্রির ওপরে হতে হবে, আর্দ্রতা প্রায় 90% ওপরে হতে হবে। হুম হুম, সেই সব দেখে জীবাণু কিন্তু আসবে, আক্রমণ করবে। আক্রমণ করবে। আদারওয়াইজ জীবাণু কিন্তু মরে গেলেও ওইখানে রোগ সৃষ্টি করতে পারবে না। হুম হুম, এবার এর একই সঙ্গে আমাদের যে গাছটা, ধান গাছটা, হুম হুম, তারও প্রতিরোধ ক্ষমতা কতটা, সেটার ওপরেও কিন্তু নির্ভর করে রোগের আক্রমণ হবে কিনা। সেটা যেরকম মানুষেরও হ্যাঁ, হয়, মানুষের attack যেমন করলো। করোনার ক্ষেত্রেই হুম, হয়েছে, সবার হয়নি কেন, যাদের প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা আছে তার হয়নি, সবারই। এদেরও তাই মানে ইমিউনিটি পাওয়ারটা যাদের পাওয়ার বেশি, আছে। তাদের ধানে, অ্যাটাক করতে পারবে হ্যাঁ, না। গাছের প্রত্যেক গাছেরই, আমাদের চাষি ভাইরা জানেন যে প্রত্যেক গাছেরই অনেক রকম জাত থাকে। হুম হুম, এবার জাতের ওপরে ডিপেন্ড করে যে কোন জাতটা দুর্বল, কোনটা শক্তিশালী, শক্তিশালী। তো সেইভাবে রোগ হয়। তো এই রোগটার ক্ষেত্রে যেহেতু ছত্রাক আক্রমণ, ওরা কি করে, পাতার ওপরে বসে প্রথমে, দেখে পরিবেশের জল পাওয়া যায় কিনা। যদি পাতার ওপরে, অনেক সময় বিশেষ করে এই রোগটা শীতকালে দেখা যায়, বড়ো সিজনে, হুম, যখন শিশির বিন্দু পড়ে, আচ্ছা, পাতার উপরে থেকে যায়, সেইখানে এই জীবাণুটা গিয়ে বসার পরে হাওয়ায় উড়ে আসে জীবাণুটা, যেটা আমরা চোখে দেখি না। হুম হুম, সেটা বসে ও আগে দেখে নেবে এইখানটা আমি আক্রমণ করতে পারবো কিনা, এটাই আমার খাদ্য কিনা, এটা মূল বিষয় ওর। ও তখন ওখানে ওর বংশ বিস্তার শুরু করবে। আচ্ছা, তার মানে এটা বোরো ধানের ক্ষেত্রেই। বোরো ধানে মোস্টলি হয়, এখন সব সারা সিজনেই পাওয়া যায়। আচ্ছা, এটা শুধু বোরোতে এই কারণেই বললাম, বোরোতে পাতার ভেজার ব্যাপারটা বেশি থাকে, বেশি থাকে বলে। সেটাই, হ্যাঁ, বিশেষ করে শিশিরের জন্য। হুম হুম হুম, তো সেখানে পাতায় ওখানে বংশ বিস্তার করলো। কিভাবে করে, প্রথমে আমরা মাঠে গেলে দেখব যে একটা ছোট্ট বাদামি দাগ, পেনের ডগার মতো, যে কালি দিয়ে যদি আমি খাতায় দিই সেই দাগের মতো, সেই দাগটা ক্রমশ বড় হতে থাকে। চেহারাটা কেমন হয় দাগের, লম্বা মাকুর মতো, 0.5 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে, এবং সেই দাগটার মাঝখানটায় চওড়া বেশি, এবং দুটো কোণা একদম সরু থাকে, অনেকটা চোখের শেপ বা নৌকোর মতো দেখতে হয়।
হুম হুম এবার কিভাবে বুঝবো সেটা এটা আমাদের মাঠে গেলে দেখতে হবে। হুম ওই দাগের মাঝখানটা ধূসর সাদা মানে ছাই ছাই রঙের হয়, হুম হুম কিন্তু বর্ডারটা দাগের গাঢ় বাদামি লাল এই ধরনের লক্ষণ দেখা যায়। হুম হুম এছাড়া ধানের গাছের গাঁট আছে কিছু, হুম যেটাকে আমরা নোট বলি, ওখানেও আক্রমণ করে। ওই শুধু গাঁটেই করে, ওপর নিচ খুব একটা যায় না। গাঁটটাকে প্রথমেই একটা দাগ দেখতে পাই আমরা, হুম হুম আস্তে আস্তে ওই দাগটা পুরো গাঁটটাকে ঘিরে নেয়, আচ্ছা নিয়ে গাঁটটাকে পচিয়ে দেয়। পরে ওই শীষটা ভেঙে পড়ে, মানে গাঁটটা ভেঙে পড়ে। হুম হুম ওই গাঁট থেকে যে আমরা 100-150 বীজ পেতাম, একটাও পাবো না। ও এটা হলো গাঁটে। আর 3 নম্বর, 3টে জায়গায় আক্রমণ করে এবং এটা সবথেকে মারাত্মক রোগ। হুম হুম আর একটা করে শীষের গোড়ায়, যেটাকে আমরা ইংরেজিতে নেক বলি, গলা। হুম হুম এই গলাটায় ওই রকম দাগ হয়ে আস্তে আস্তে ওই জায়গাটাকে পচিয়ে দেয় এবং হালকা বাদামি থেকে বাদামি রং দেখা যায় ওই জায়গাটা, হুম হুম নর্মাল থেকে আলাদা। তো সেই দাগটায় আমরা যদি আঙুল দিয়ে চিপি দেখা যাবে হাতে জল লাগছে, হুম তার মানে ওই জায়গাটাকে পচিয়ে দিয়েছে, পচলে যেমন হয়। হুম এবার ওপরের দিকে শীষ যেটা, সেটা কিন্তু ঢলে পড়ে হুম এবং কারণ খাদ্য ওপরে যাচ্ছে না, ওই শীষের থেকে কিন্তু আমরা বীজ প্রায় পাবোই না। 2-4টে যাও পাবো, হুম সেটা কোচকানো এবং কালো এই ধরনের হতে পারে। অনেক সময় মুখে পড়লে আমাদের তেতো লাগে, কালো ভাত আপনারা খেয়ে হুম হুম দেখেছেন। হুম এই ধরনের প্রবলেমগুলো হয় আচ্ছা এবং মারাত্মক হলে পুরো মাঠকে মাঠ এরা ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো ঝলসা রোগ তো শুনলাম। মোটামুটি যেটুকু। হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে হ্যাঁ, ঝলসা হ্যাঁ, রোগ আমাদের সময়। সম্পর্কে আপনি একটা ধারণা দিলেন। হ্যাঁ, এরপরে আরো তো যে রোগ রয়েছে আপনি হ্যাঁ, যদি একটু এরপরে পরপর বলেন। এরপরে যদি পরবর্তী যেই মারাত্মক রোগ, সেটা হলো শীত ব্লাইট, হুম অর্থাৎ খোলা পচা রোগ। হুম খোলা পচা রোগটাও আমাদের কিভাবে হয়, ওই শীত ব্লাইটের যে জীবাণু, হুম এগুলো মাঠের মধ্যে পড়ে থাকতে পারে। মানে ধান কাটার পরে যে গোড়াগুলো থেকে যায় মাঠের মধ্যে, আগাছা গোড়া, হুম হুম যেগুলো আর পরিষ্কার করে না অনেকেই, হ্যাঁ সেই অসুস্থ গাছের গোড়াগুলো থেকে যাওয়ার ফলে জীবাণুগুলো ওখানে থেকে যায়। সেই ছত্রাকটার নাম হলো রাইজোকটোনিয়া। হুম হুম এই ছত্রাকটা কি করে, ওখানে ওরা মাটির মধ্যেও থেকে যায়। আচ্ছা এক একটা জীবাণু 4-5 বছর বেঁচে থাকতে পারে না খেয়ে। হ্যাঁ, ওরা কি করে, ওদের যখন খাবার থাকে না, তখন ওই একটা জীবাণু, যেটা একটা দেখা যায় না, হুম হুম সে তার গায়ের ওপরে, ওদের নিজেদেরই একটা মাকড়সা যেমন সুতো থাকে, জাল থাকে, হুম হুম নিজের গায়ের ওপরে একটার ওপরে জাল বিছিয়ে প্রায় মটরশুঁটির দানার মতো সাইজ হয় আচ্ছা এবং এইগুলো মাঠের মধ্যে থেকে যায়, পড়ে যায়। অনেক সময় আলেও কিছু এদের জীবাণু থেকে যায়। হুম হুম এবার পরবর্তীকালে আমি যেই আবার ধান লাগালাম এবং জল থাকলো, ওই জলের সঙ্গে এই যে বললাম মটর দানার মতো যে জীবাণুগুলো ভেসে ওঠে, আচ্ছা উঠে গাছের গোড়ায় গিয়ে লাগে। এটা প্রকৃতির নিয়মেই বা হাওয়াতে গিয়ে গোড়ায় গিয়ে ওরা সেট করে যায় হুম হুম এবং গোড়া থেকে আবার ওরা ওই যে ওই সব পরিবেশ টরিবেশ দেখে যে না এটা আমার খাদ্য, ওখান থেকে ওরা আবার বংশবিস্তার শুরু করে। এবং সেখানে যেটা আমরা লক্ষণ দেখি, হুম হুম যে ওরা আস্তে আস্তে দাগটা ওভাল শেপ, মানে গোলের থেকে একটু লম্বাটে শেপ, হুম হুম এবং তার বর্ডার যে দাগটা, এটাও মোটা থাকে, হুম হুম কিন্তু দাগের ভেতরটা থাকে হালকা সবুজ থেকে নীলাভ একটা ভাব থাকে। এই করে এক একটা দাগ বললাম, যেগুলো মানে এক একটা স্পট আর কি, হুম এগুলো আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকে। আচ্ছা সেটা ওই গাছের প্রকৃতি বুঝে। গাছ যদি দুর্বল হয়, পুরোটা এই লক্ষণগুলো আমরা দেখতে পাবো এবং গাছটাকে মেরেই দেবে। সেটা কতদিনের মধ্যে হবে? সেটা হতে হতে প্রায় ধরুন ওই শীষ বেরোনোর আগে বা পরে ধীরে ধীরে পুরো গাছটাকে যদি দুর্বল নষ্ট হয়, করে দেবে। আর না হলে কি হবে, ওই গাছের গোড়াতেই একটু আক্রমণ করবে, কারণ গাছ শক্তিশালী, হুম তাহলে কিন্তু রোগ হবে না। আচ্ছা তো এই রোগের ক্ষেত্রে আমরা দেখেছি 50-60% ফসল নষ্ট ক্ষতি হয়ে হতে যায়। পারে আচ্ছা যদি ওই রকম হয়, পুরো গাছটাকে মেরে দিয়েছে। হুম হুম আর যদি না হয়, সারা বছর আমরা এই রোগটা মাঠে, চাষি ভাইরাও জানে, হুম। দাগগুলো এরকম উঠতে থাকে। আমি তো বলি যে অনেকটা চন্দ্রবোড়া সাপের গায়ে যেমন হুম। গোল গোল ছোপ, ওইভাবে ছোপ হয়ে হয়ে প্রথমে খোলা, হুম। তারপরে পাতায় গিয়ে বসে, এবং পাতায়ও কিন্তু এই মাকড়সার জালের মতো, মানে যখন অনেক দিন পরে আমরা দেখি, হুম হুম মাকড়সার জালের মতো ওখানে একটা বেশ জালও দেখা সুন্দরভাবে যায়। একটা হ্যাঁ, হ্যাঁ, ওরা নিজেদেরকে বংশ বিস্তার করে, বংশ বিস্তার করে মানে ফেলে। ওখানে হুম। কোটিখানেক এক একটা গাছ, আচ্ছা এত জীবাণু থেকে যায়।
এবং পরবর্তীকালে ওই জীবাণু পাশের সুস্থ গাছ, সেটা হাওয়ার মাধ্যমে হোক জলের মাধ্যমে হোক, আমরা ইরিগেশন দিই, আর ধানের জমিতে জল থাকি, এইভাবে ছড়ায়। আচ্ছা, হ্যাঁ। তো আপনি তো ঝলসা এবং খোলা পচা রোগের কথা হ্যাঁ, বললেন, এবং এগুলো ছত্রাক, তাই তো? ছত্রাক, হ্যাঁ হ্যাঁ তো এছাড়া আরো কোনো ব্যাকটেরিয়া বা হ্যাঁ ভাইরাস হ্যাঁ এরকম? একটা ব্যাকটেরিয়া জনিত রোগ আছে, ওটাও আমরা পাতা ধসা ব্যাকটেরিয়া জনিত রোগ বলি। এই কারণে এটা মোস্টলি পাতাকেই আক্রমণ করে। হুম হুম, এটা কি করে, পাতায় কিছু ছিদ্র আছে, আচ্ছা, হ্যাঁ, সেটাকে স্টোমাটা বলে, সারা পাতায় থাকে। হুম আর একটা জিনিস চাষি ভাইরাও জানেন যে পাতাটা হলো গাছের রান্নাঘর। হুম এবার সূর্যের আলো নিয়ে শালক সংশ্লেষ হয়ে নিচ থেকে যেই খাদ্য গেছে ওপরে, সেগুলো ওখানে রান্না হয়, এবং পাক হওয়ার পরে বিভিন্ন অঙ্গে জাইলাম ফ্লোয়াম বলে ওইখান দিয়ে ওরা যায়। তো ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট বা ধসা রোগ, যেটা ব্যাকটেরিয়া জনিত, এরা কি হয়, ওই ছিদ্র দিয়ে আস্তে আস্তে পাতার মধ্যে দিয়ে গাছকে আক্রমণ করে, হুম হুম এবং শুরু হয় মোটামুটি পাতার একদম ডগা থেকে, টিপ বলি যেটাকে। হুম হুম, সেই জায়গায় আর একটা কারণও আছে, ওখানে আর একটা ছিদ্র থাকে যেটাকে হাইড্রাথোডস বলে। আচ্ছা, ওই ছিদ্র দিয়ে এই জীবাণুগুলো ঢুকে গিয়ে আস্তে আস্তে আক্রমণ শানাতে থাকে। তাতে কিভাবে আমরা বুঝবো, যে পাতার কিনারা ধরে এই দাগটা নামতে থাকে এবং শুকোতে থাকে, হুম হুম, তাতে দেখা যায় একটা খড়ের ওই রং, মানে কাঁচা অবস্থাতেই এরকম হ্যাঁ 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 শুকনো খড়ের মতো খড়ের রঙটা মতো, হয়েছে। ওই জায়গাটা বুঝবেন যে জীবাণু অলরেডি আক্রমণ করে ওর বংশ বিস্তার করে ফেলেছে। হুম হুম, এবার যত মারাত্মক হবে, আস্তে আস্তে পুরো পাতাটাকেই ওই খড়ের আকারে নিয়ে যাবে। হুম হুম। মাঠে দূর থেকে দেখলেই বোঝা যাবে যে মানে এই জায়গায় শুকিয়ে ফেলবে কি খড়ের একদম শুকিয়ে দেবে, আচ্ছা। একদম শুকিয়ে দেবে। ওখানে সবুজ ভাবই থাকবে না। তখনও হয়তো শীষই আছেনি, বা শীষ এসছে কম, মানে পাকার কোনো ব্যাপারই নেই, তার মধ্যে এইসব হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখা যাবে ওই গাছটা আলটিমেটলি মেরে দিতে পারে, মানে পুরোপুরি ফলন মার খাবে না, কিন্তু এখানেও তাই 50-60% আমরা ফলন কম পাবো। কিন্তু এই যে আপনি বলছেন যে ধরুন শীষ এলো বা এলো না, তার আগেই কিন্তু শুকিয়ে গেল, হ্যাঁ, তার মানে তো স্বাভাবিকভাবেই আমরা ফলন কি করে আর আশা করি? না ওখানে তো আমরা পাবোই না। হুম হুম। যে ধান গাছ রয়েছে হ্যাঁ, যেখানে হ্যাঁ, সারি হ্যাঁ। সারি ভাবে, হ্যাঁ। সেখানে কি যখন আক্রমণ করবে পুরো ক্ষেতটা কি না, একসাথে এই আক্রমণ এইটা করবে? এই রোগের এইটা একটা বিশেষত্ব আছে, করবে। এই রোগটা কিন্তু যেটা বললাম, ওই ছিদ্র বা ক্ষত, উন্ড যেটা বলে, এই ক্ষত ছাড়া এই রোগের জীবাণু ঢুকতে পারে না, এই ব্যাকটেরিয়া। হুম এটা একটা মজার ব্যাপার। তাহলে এই ক্ষত বা ছিদ্র তো থাকেই পাতায়, হুম কিন্তু ক্ষতটা কিভাবে হয়, ধরুন প্রচণ্ড হাওয়া দিচ্ছে বা ঝড় হলো, হুম তাহলে একটা পাতা আর একটা পাতা ঘষা খায়, একটা ক্ষত তৈরি হয়, ইনজুরি তৈরি হয়। হুম হুম এবার ওই ক্ষতটায় কিভাবে ঢোকে, একটা গাছ হয়তো অসুস্থ হয়েছে, হুম পাশের গাছটা সুস্থ ছিল, হুম হুম কিন্তু ঘষায় তার ক্ষত তৈরি হয়ে গেছে পাতার মধ্যে, হুম। ওইখান দিয়ে তখন ওই জীবাণুগুলো ঢুকে যায় পাশের গাছে চলে পাশের গাছ, মানে অসুস্থ থেকে সুস্থ গাছ বেশ ক্ষতি করে। খুব ক্ষতি করে বললেন। ঝলসা, খোলা পচা, যে দুটো বললেন ছত্রাক জনিত রোগ, আর হ্যাঁ, হ্যাঁ। একটা বললেন ব্যাকটেরিয়া জনিত রোগ। হ্যাঁ, এছাড়াও না কয়েকটা নাম শুনেছি ছত্রাক, বাট মানে আমরা আরো চাষি ভাইদের ছত্রাক কাছ আছে, থেকে শীত শুনেছি। রড, শীত রড বলি আমরা, যেটা খোলা ধসা বলছি। আচ্ছা, আর তো ফলস, টুংরো, লক্ষ্মীবুটি, এগুলো তো শুনেছি। টুংরোটা যেমন ভাইরাস, এটা আচ্ছা। আবার একদম আলাদা, হুম, মানে এই জীবাণুগুলোর চরিত্রই আলাদা, আচ্ছা, টুংরোটা ভাইরাস, ভাইরাস। আর তো খোলা ধসাটা ছত্রাক। খোলা দশাটা ছত্রাক, হুম, এবং ফলস স্মার্ট মানে লক্ষ্মীপুটি যেটা বলে, এগুলোকে আগে আমরা রোগ বলতাম না, এটাও ছত্রাক। এগুলো ছত্রাক। মোস্টলি ছত্রাক দিয়েই হয়। হুম হুম আর এটাও আমাদের মানে কপাল ভালো, এই কারণেই বলি, ভাইরাসের ক্ষেত্রে মোটামুটি কোনো ওষুধ নেই। আচ্ছা, এটা শুধু ওদের ক্ষেত্রে না, আমার ধারণা মানুষের ক্ষেত্রে অনেক ওষুধই নেই। হুম, হ্যাঁ, তাহলে প্রতিকার? প্রতিকার করব আমরা অন্যভাবে করতে হবে। আচ্ছা, অন্যভাবে হ্যাঁ, করতে যেমন হবে। আমাদের আমি মানুষের দিয়ে বলি, ডেঙ্গি হতো, হুম মশা বাহক ছিল, হুম এখানেও একটা বাহকের ব্যাপার আছে। হুম হুম হুম। এই বাহকের উপস্থিতি অনুযায়ী আমাদের এই রোগগুলো ছড়াতে পারে, এই ভাইরাসগুলো মেনলি। তো সেক্ষেত্রে আমরা কি করি, ওই পোকা যেটা, সেটাকে দমনের চেষ্টা করি, যেখানে মশাকেও করা হয়। আচ্ছা, তাহলে এই রোগটা অনেকাংশে কমে, কিন্তু টোটাল কমপ্লিটলি কমে যায় এটা না। তবে একটা রোগ আছে যেটা হয়, সেটা এখন মারাত্মক না, কিন্তু এক সময় এর জন্য মহামারী হয়েছিল,
প্রচুর লোক রোগটা? না খেয়ে মারা গেছিল, বাদামি চিটে দাগ। আচ্ছা। মানে ওটাকে গরিবের রোগ বলে এই কারণে যে তখন ফার্টিলাইজার বা সার দেওয়া হতো না। হুম হুম এটা 1943 সালে, হুম 43-এর মন্বন্তর আমরা নেট খুললেও দেখতে পাবো। হুম হুম। সেই সময় হয়েছিল, তখন সার দেওয়া হতো না, গাছের কোনো খাদ্য প্রকৃতি থেকে মাটি থেকে যেটুকু পেত ওটাই, আচ্ছা। মানে আলাদাভাবে কেউ দিত না, জানতোই না, সার ছিলই না। হুম তখন ওই বছরটা মারাত্মক আকার নিয়েছিল এবং প্রচুর লোক না খেয়ে, কারণ আমরা বাঙালিরা তো ভাত খেয়েই বাঁচি, স্বাভাবিক। সেটা হয়েছিল। হুম হুম। আপনি শুরুতেই বলেছিলেন যে প্রায় 50-60 রকমের রোগ হয় ধানের আর কি, সারা বিশ্বে সারা বিশ্বে হয়, কিন্তু সেখানে আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গে কি কি রোগে 6-7টা 6-7টা রোগ আমাদের প্রত্যেক বছরই দেখতে হুম পাই, হুম। কম বেশি সেটা দেখা যায়। আমাদের চাষি বন্ধুরা এই হ্যাঁ, সমস্যায় যেমন পড়েন। যেমন হ্যাঁ। আরো 4-5টা ছত্রাকের আক্রমণের রোগ দেখি, যেমন খোলা ধসা হুম একটা আমরা বললাম, লক্ষ্মীবুটি বা ফলস মাঠ, এটা একটা এগুলো রোগ। বললেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটা আছে গ্রেন ডিসকালারেশন, মানে বিবর্ণ বীজ। আচ্ছা। বীজগুলোর দেখবেন মাঠে গেলেই দেখা যায় বিভিন্ন রকম কালচে হুম বীজের ওপরে বিভিন্ন রকম দাগ দেখা যায়, ওইটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। হুম হুম এছাড়া চারা ধসা রোগও হয়, কিন্তু এই খোলা ধসা বা লক্ষ্মীবুটি বা এই টুংরো, এই রোগগুলো কিন্তু ক্রমশ মারাত্মক আকার ধারণ করছে, ধীরে ধীরে। ধীরে ধীরে বাড়ছে। বেশ, এই যে বিভিন্ন ধরনের রোগের কথা আজকে আপনি বললেন, বিশেষ করে ঝলসা, খোলা পচা, তারপরে আবার ব্যাকটেরিয়া জনিত রোগের কথাও বললেন, যেটা পাতা ধসা যেটা হ্যাঁ বললেন, হ্যাঁ হ্যাঁ টুংরো, খোলা ধসা, লক্ষ্মীবুটির কথাও বললেন। হ্যাঁ। হ্যাঁ তো আমাদের চাষি ভাইরা রয়েছেন, কৃষক বন্ধুরা, তারা তো ভাবছেন যে আমরা রোগের সম্পর্কে আমরা জানি, কিন্তু রোগের প্রতিকারটা কিভাবে করব। নিশ্চয়ই আপনারা অপেক্ষায় থাকুন, আমরা এর পরের পর্বে কিন্তু নিয়ে আসব এই ধানের হ্যাঁ। রোগ এবং তার প্রতিকার নিয়ে। হ্যাঁ, আমরা সেটা নিয়ে আলোচনা করতেই হবে, নাহলে চাষি ভাইরা বুঝতে পারবেন না। একদমই। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ধানের রোগ, আর এই বিষয়ে আলোচনা করলেন উত্তম কুমার রায়চৌধুরী, প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033245722620 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 MHz Community Radio, Jadavpur University.